বিষয়টি দাঁড়ায় নিম্নরূপ। নাম্বার 1, প্রথম কোষ অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল। নাম্বার 2, লাইটেনিং তথা বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে বিরাজমান CH4, NH3, H2O ও H2 থেকে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছিল। RNA এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল। আদিকোষের DNA পরবর্তীতে কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয়েছিল। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি একটি পোষক কোষে একটি নিউক্লিয়াস আছে আর একটি বায়বীয় ব্যাকটেরিয়াম আছে। আর পরবর্তীতে এই বায়বীয় ব্যাকটেরিয়ামটি এই পোষক কোষের মধ্যে প্রবেশ করে একটি হেটেরোট্রফিক প্রকৃত কোষ তথা প্রাণী কোষের সৃষ্টি হয় এবং একটি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম। আর তখন পরবর্তীতে সেই বায়বীয় ব্যাকটেরিয়ামটি এই হেটেরোট্রফিক প্রকৃত কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ান হিসাবে স্থায়ী হয়ে যায়। তারপর একটি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম এই হেটেরোট্রফিক প্রকৃত কোষের মধ্যে এসে একটি অটোট্রফিক প্রকৃত কোষ তথা উদ্ভিদ কোষ তৈরি করে এবং সেই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ামটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। এছাড়া বর্তমানে বিরাজমান লক্ষ লক্ষ প্রজাতির কোটি কোটি জীব সরল এককোষী থেকে জটিল বহুকোষী একই জেনেটিক কোডন 64 জেনেটিক কোডন বহন করে। এ থেকেই প্রমাণিত হয় যে সকল জীবের আদি উৎস প্রথম সৃষ্ট সেই আদিকোষ। নাম্বার 1, আদিকোষ থেকে সৃষ্টি হয় প্রকৃত কোষ। সেই প্রকৃত কোষে একটি বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে পড়ে যা পরে মাইটোকন্ড্রিয়নে পরিণত হয় এবং সৃষ্টি হয় প্রকৃত প্রাণীকোষ বা হেটেরোট্রফিক প্রকৃত কোষ। নাম্বার 2, সেই প্রাণীকোষে ঢুকে পড়ে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম যা পরে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় এবং সৃষ্টি হয় উদ্ভিদ কোষ বা অটোট্রফিক প্রকৃত কোষ। নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। কোষের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ সেল। 1 নাম্বার, জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। নাম্বার 2, প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। নাম্বার 3, কাঁচামাল ব্যবহার এবং প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে। নাম্বার 4, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। নাম্বার 5, চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। নাম্বার 6, একটি হোমিওস্ট্যাটিক অবস্থা তথা পরিবেশের অবস্থার তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখতে পারে। নাম্বার 7, কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। নাম্বার 8, কোষ বিপাক মেটাবলিজম প্রদর্শন করে। নাম্বার 9, নির্দিষ্ট সময়ের পর কোষ মৃত্যুবরণ করে। নাম্বার 10, কোষ জিনগত তথ্য ধারণ ও প্রজন্মান্তরে সঞ্চারণ করে। প্রতিটি জীবকোষ অর্থাৎ জীবদেহ এককোষী জীব বা একাধিক বহুকোষী জীব কোষ দিয়ে গঠিত হয়, অর্থাৎ কোষই জীবদেহের গঠন একক। আবার কোষের ভিতরেই জীবের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়, অর্থাৎ কোষ হল জীবদেহের গঠন ও কাজের একক। কোষীয় অঙ্গাণু, সেল অর্গানেলস। কোষাভ্যন্তরে অবস্থিত সকল অঙ্গই কোষীয় অঙ্গাণু। তবে বিশেষ করে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত কার্য সম্পাদনকারী ও কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য ক্ষুদ্রাঙ্গসমূহকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু বলে, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম ইত্যাদি। অঙ্গাণু অর্থ ক্ষুদ্র অঙ্গ, অর্গানেলস। পূর্ববর্তী পৃষ্ঠায় ইলেকট্রন অণুবীক্ষণে দৃষ্ট একটি প্রাণীকোষের লম্বচ্ছেদের চিত্র দেওয়া হয়েছে, যা আমরা এখন বিশ্লেষণ করব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে সবার উপরে মাইক্রোভিলাই আছে।
এখানে মাইক্রোভিলাই আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি নিঃস্রাবী দানা আছে এখানে। তারপর আমরা দেখতে পাচ্ছি পিনোসাইটিক ভেসিকল আছে এখানে। তারপর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। তারপর আমরা কিছু মাইক্রোটিউবুল দেখতে পাচ্ছি এখানে। তারপর গোলজি ভেসিকল এখানে দেখতে পাচ্ছি আমরা। লাইসোসোম দেখতে পাচ্ছি এখানে। গোলজি বস্তু তথা গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাস এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা মুক্ত রাইবোজোমকে দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি সেন্ট্রোজোমকে দেখতে পাচ্ছি। আমরা এখানে প্লাজমা মেমব্রেনকে দেখতে পাচ্ছি। এই যে পুরাটুক, এই যে এখান দিয়ে এই পুরাটুককে আমরা প্লাজমা মেমব্রেন বলছি। এই পুরাটুককে আমরা প্লাজমা মেমব্রেন বলছি। তারপর আমরা কিছু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি। তারপর যেগুলোর মধ্যে এই রাইবোজোম যুক্ত আছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম যুক্ত আছে, যে বললাম এই মাত্র। নিউক্লিওলাস দেখতে পাচ্ছি একটা। তারপর ক্রোমাটিন তন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্রোমাটিন ফাইবার দেখতে পাচ্ছি। এগুলো হলো ক্রোমাটিন ফাইবার। তারপর নিউক্লিওপ্লাজমে যে এইখানে মানে যে বস্তুটি, যে তরল বস্তুটি নিউক্লিয়াসের মধ্যে আছে সেটি হলো নিউক্লিওপ্লাজম। তারপর এই যে নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার এনভেলপ এটা। তারপর নিউক্লিয়ার রন্ধ্র অর্থাৎ নিউক্লিয়ার পোর এটা। আর এই পুরাটুককে আমরা নিউক্লিয়াস বলছি। এটি হলো একটি মাইটোকন্ড্রিয়ন। এবং এই যে এই পুরা জায়গাটা যে সাদা জায়গাটা আছে, সেই পুরো সাদা জায়গাটা একটা সাইটোপ্লাজম। তো যেটা বলছিল, পূর্ববর্তী পৃষ্ঠায় ইলেকট্রন অনুবীক্ষণে দৃষ্ট একটি প্রাণীকোষের লম্বচ্ছেদের চিত্র দেওয়া হয়েছে। চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো, যেটা আমরা লক্ষ্য করেছি, এবং পূর্বে আহরিত জ্ঞানের আলোকে পুনরায় এর গঠন ও বিভিন্ন অঙ্গাণুর অবস্থান ও বাহ্যিক গঠন মিলিয়ে দাও। 8 নং পৃষ্ঠায় দেওয়া উদ্ভিদ কোষের চিত্রটির সাথে মিলিয়ে এদের মধ্যকার পার্থক্য লিপিবদ্ধ করো। চলো আমরা 8 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এটা হলো পৃষ্ঠা নাম্বার 6, 7, 8। 8 নম্বর পৃষ্ঠায় কোনো উদ্ভিদ কোষের ছবি নেই। 8 নং পৃষ্ঠায় উদ্ভিদ কোষের কোনো ছবি নেই, কিন্তু 9 নং পৃষ্ঠায় আছে। আচ্ছা, আমরা এখন এই উদ্ভিদ কোষটাকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পিট পেয়ার বা কূপ অঞ্চল, পিট পেয়ার। তারপর আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, যেটা আমাদের প্রাণীকোষ ছিল। আর আমরা বলতে পারি যে কূপাঞ্চল সেটি কোষ প্রাচীরের বৈশিষ্ট্য, এবং কোষ প্রাচীর শুধুমাত্র কোন কোষে থাকে, এটি উদ্ভিদ কোষে থাকে। তো এটি একটি পার্থক্য, কোষ প্রাচীরের একটি পার্থক্য। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে বলে, সেটা আছে এখানে। এই যে এখানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। তারপর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে আছে, যেখানে রাইবোজোম যুক্ত থাকে। নিউক্লিওলাসটি আছে, নিউক্লিয়ার রন্ধ্র আছে যেটাকে বলে নিউক্লিয়ার পোর। ক্রোমাটিন তন্তু আছে এখান দিয়ে। তারপর নিউক্লিয়ার এনভেলপ তথা নিউক্লিয়ার আবরণী আছে এখান দিয়ে, পুরাটুক নিউক্লিয়ার আবরণী। তারপর নিউক্লিওপ্লাজম বিক্ষিপ্ত অবস্থায় আছে। তারপর এটি একটি গোলজি বডি। এটি হলো যে ইন্টারসেলুলার স্পেস বা অন্তঃকোষীয় ফাঁক। তারপর এটি লাইসোসোম, পিনোসাইটিক ফোস্কা বা পিনোসাইটিক ভেসিকল যেটাকে বলে।
কোষ গহ্বর, এই পুরাটুকু একটি কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল। তারপর মাইক্রোটিউবিউলস, এগুলো হলো মাইক্রোটিউবিউলস। এটি হলো একটি ক্লোরোপ্লাস্ট। উল্লেখ্য বিষয়, ক্লোরোপ্লাস্ট কিন্তু প্রাণীকোষে থাকে না, প্রাণীকোষে প্লাস্টিডই থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকবে কেমনে? তো ক্লোরোপ্লাস্ট যেহেতু, আর আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা প্রাণীকোষে অনেক ছোট ছোট ভ্যাকিউল দেখতে পেয়েছি বা কোষ গহ্বর দেখতে পেয়েছি, কিন্তু এখানে একটি বড় কোষ গহ্বর আছে। তো এই বড় কোষ গহ্বরটি একটি অন্যতম পার্থক্য। আমরা কিছু মুক্ত রাইবোজোম দেখতে পাচ্ছি। তারপর এই তো, আর এই পুরাটুকুকে আমরা নিউক্লিয়াস বলছি। তো এই ছিল আমাদের উদ্ভিদ ও প্রাণীকোষের ভিতর পার্থক্য। এছাড়া আরও অনেক পার্থক্য আছে, কিন্তু এইগুলো হলো মেইন। এরপর কোষবিদ্যা, সাইটোলজি। জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোষের প্রকার, অঙ্গাণুর ভৌত ও রাসায়নিক গঠন, কোষের বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। সাইটোলজি শব্দটি দুটি গ্রিক শব্দের কাইটোস তথা সেল বা ফাঁপা এবং লোগোস ডিসকোর্স আলোচনা সমন্বয়ে গঠিত। রবার্ট হুক 1635-1703 কে কোষবিদ্যার জনক বলা হয়। তবে আধুনিক কোষবিদ্যার জনক হল কার্ল পি সোয়ানসন 1911-1996। কোষতত্ত্ব, সেল থিওরি। কোষ সম্পর্কে তথ্য জানার পর 1838 থেকে 1839 সালে জার্মান উদ্ভিদবিজ্ঞানী জেকব শ্লেইডেন তথা ম্যাথিয়াস জেকব শ্লেইডেন ও প্রাণীবিজ্ঞানী থিওডোর সোয়ান এবং এরপরে 1855 সালে জার্মান চিকিৎসক ও জীববিজ্ঞানী রুডলফ ভার্চাউ কোষতত্ত্ব প্রদান করেন। কোষতত্ত্বের মূল কথা: জীব তথা লিভিং অর্গানিজমস কোষ দ্বারা গঠিত। নাম্বার 2, কোষ জীব বা জীবনের তথা লাইফের গাঠনিক ও কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক। সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট। এরকম একটি কথা আছে যে অমনিস সেলুলা আসছে না, কিন্তু ই হবে, এখানে একটা ই লিখছি আমি, ই সেলুলা অমনিস সেলুলা ই সেলুলা, অর্থাৎ কোষ থেকে কোষের জন্ম। অমনিস মানে হলো জন্ম, সেলুলা মানে সেল, ই মানে থেকে, সেলুলা অর্থাৎ কোষ থেকে কোষের জন্ম। এই কথাটা এখানে বলার চেষ্টা করেছে সবাই, অর্থাৎ রুডলফ ভার্চাউ এটাই বলে, অমনিস সেলুলা ই সেলুলা, অর্থাৎ সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট। ইতপূর্বে আমরা জেনেছি যে জীবদেহ এক বা অসংখ্য কোষ দ্বারা গঠিত হয় এবং দেহের সকল কোষের কার্যাবলীর সমন্বিত রূপই হল কোষের কাজ, জীবের কাজ। এজন্য জীবকোষকে জীবদেহের গঠন ও কার্যাবলীর একক বলা হয়। জীবকোষের মৌলিক উপাদান ও গঠন অভিন্ন হলেও উদ্ভিদ ও প্রাণীকোষের মধ্যে যেমনি গঠনগত পার্থক্য রয়েছে, তেমনি একই দেহের বিভিন্ন অঙ্গের কোষের মধ্যেও আকার, আকৃতি, গঠন ও কাজের মধ্যে পার্থক্য রয়েছে। কোষ জীবদেহের গাঠনিক একক। এটি এমন একটি একক যা প্রোটোপ্লাজম নামক জীবন্ত বস্তু দিয়ে গঠিত। অনুকূল পরিবেশে স্বাধীনভাবে টিকে থাকে ও বংশবৃদ্ধি করে। লোই ও সিকেভিজ 1969-এর মতে কোষ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জৈব কার্যকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম।
কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম নয় বলে ভাইরাস কোষের অন্তর্ভুক্ত নয়। কোষের ভেতরে প্রতি মুহূর্তে হাজার হাজার বিক্রিয়া ঘটে যা উদ্ভিদ ও প্রাণী কোষের দেহকে কর্মক্ষম রাখে। এই ধরনের বিক্রিয়াকে সম্মিলিত জীবের বিপাক মেটাবলিজম বলে। এই ধরনের বিক্রিয়াকে সম্মিলিতভাবে জীবের বিপাক বা মেটাবলিজম বলে। কোষের প্রকারভেদ, কাইন্ডস অফ সেলস। নাম্বার 1, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে 2 ভাগে ভাগ করা যায় তথা ক দেহকোষ, এটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 22-23 তথা 2022-2023 তে এসেছিল। সোম্যাটিক সেল, যে কোষ জনন কোষ নয় তাই দেহকোষ। জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলে। উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। মূল, কাণ্ড ও পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদি দেহকোষের উদাহরণ। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2n = 46 অর্থাৎ 46। জনন কোষ বা গ্যামিট, রিপ্রোডাক্টিভ সেল or গ্যামিটস। যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড সংখ্যক কোষকে গ্যামিট বা জনন কোষ বলে। শুক্রাণু ও ডিম্বাণু জনন কোষের উদাহরণ। জনন কোষ বা গ্যামিট সর্বদাই হ্যাপ্লয়েড। মানুষের জনন কোষ ক্রোমোজোম সংখ্যা n = 23 বা 23। 2, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে 2 ভাগে ভাগ করা যায় তথা ক আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক কোষ বা আদিকোষ, প্রোক্যারিওটিক সেল, যে কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এমনকি আবরণী বেষ্টিত মেমব্রেন বাউন্ড অন্য কোনো অঙ্গাণুও অর্গানেলস ও থাকে না তা হলো আদিকোষ। আদিকোষে নন হিস্টোন প্রোটিন যুক্ত একটি মাত্র বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে। সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড বলে। আদিকোষের রাইবোজোম 70s। আদিকোষে দ্বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আদিকোষ দ্বারা গঠিত জীব হল আদিকোষী জীব, প্রোক্যারিওটস। উদাহরণ মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার উদাহরণটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2019-2020 সালে এসেছিল। ব্যাকটেরিয়ার একটা উদাহরণ হচ্ছে এস্চেরিচিয়া কোলাই, আর আরেকটি উদাহরণ প্রোক্যারিওটসের উদাহরণ হলো সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ BGA বা ব্লু গ্রিন অ্যালজি। মনেরা রাজ্যের সব জীবই আদিকোষী। গ্রিক প্রো = before এবং ক্যারিয়ন নট নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস সংগঠনের আগের অবস্থা। আদিকোষের অবাধ শ্বসন ঘটে। অধিকাংশ ক্ষেত্রে শ্বসন পদ্ধতিতে পুষ্টি ঘটে। কতক ক্ষেত্রে সালোক সংশ্লেষণ ঘটে, যেমন ব্লু গ্রিন অ্যালজির ক্ষেত্রে। কাজ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পোস্টার তৈরি। উপকরণ পোস্টার পেপার, পেন্সিল, রং পেন্সিল, ইরেজার, উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র। কার্যপদ্ধতি, বড় পোস্টার পেপার নিতে হবে। পেপারে লম্বভাবে পাশাপাশি 2টি কোষের জন্য স্থান নির্ধারণ করতে হবে। প্রথমে পেন্সিল দিয়ে হালকাভাবে চিত্র দুটি এঁকে নিতে হবে। প্রয়োজনে ইরেজার দিয়ে মুছে আবার আঁকতে হবে। আঁকা চূড়ান্ত হলে রং পেন্সিল ব্যবহার করতে হবে। প্রতিটি অংশ চিহ্নিত করে শ্রেণীকক্ষে উপস্থাপন করতে হবে। চূড়ান্তকরণের আগে অবশ্যই শিক্ষককে দেখিয়ে নিতে হবে। প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ, ইউক্যারিওটিক সেল, যে কোষে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে তা হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়াও আবরণী বেষ্টিত অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বস্তু, লাইসোসোম প্রভৃতি থাকে। 2 স্তর বিশিষ্ট একটি আবরণী নিউক্লিয়ার এনভেলপ দ্বারা প্রবিষ্ট অবস্থায় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং একাধিক ক্রোমোজোম দিয়ে নিউক্লিয়াস গঠিত।
প্রকৃত কোষের ক্রোমোজোম লম্বা, বৃত্তাকার নয়, দুই প্রান্ত বিশিষ্ট এবং ডিএনএ ও হিস্টোন প্রোটিন সমন্বয়ে গঠিত। এদের রাইবোজোম 80S, ডিএনএ সূত্রাকার এবং একাধিক ক্রোমোজোম অবস্থিত কোষ বিভাজন মাইটোসিস ও মিওসিস প্রকৃতির। ইউক্যারিওটিক শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ গ্রিক ইউ ইকুয়ালস টু গুড এবং ক্যারিয়ন ইকুয়ালস নিউক্লিয়াস, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ। জড় কোষ প্রাচীর বিশিষ্ট প্রকৃত কোষই প্রকৃত উদ্ভিদ কোষ। শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্মস এবং অ্যাঞ্জিওস্পার্মস ইত্যাদি সব উদ্ভিদই প্রকৃত কোষ দিয়ে গঠিত এবং সকল প্রাণীকোষ প্রকৃত কোষ। প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব হল প্রকৃত কোষী জীব, ইউক্যারিওটস। প্রকৃত কোষে সবাত শ্বসন ঘটে। শোষণ, আত্তীকরণ ও সালোক সংশ্লেষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে। সম্ভবত প্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী জীব হল বঙ্গিওমোরফা পিউবিসকেন্স নামক লোহিত শৈবাল, যার ফসিল 1200 মিলিয়ন বছর পূর্বের শিলা থেকে আবিষ্কৃত হয়েছে। বড় স্ত্রী গ্যামিট এবং ছোট পুং গ্যামিট দ্বারা এর যৌন জনন হতো। বিশেষ কথা, মাইটোকন্ড্রিয়াতে থাকে বৃত্তাকার ডিএনএ এবং 70S রাইবোজোম। আবার মাইটোকন্ড্রিয়া থাকে প্রকৃত কোষে, তাই অনেকে মনে করেন প্রকৃত কোষে 80S রাইবোজোম এবং একই সাথে 70S রাইবোজোম থাকে। এটি ঠিক না, কারণ মাইটোকন্ড্রিয়া একটি কোষ নয়, একটি অঙ্গাণু। এটি ঠিক নয় কারণ মাইটোকন্ড্রিয়া একটি কোষ নয়, একটি অঙ্গাণু। এছাড়া এটি আদিকোষের পরিবর্তিত রূপ, যা এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় প্রকৃত কোষের অংশ হয়েছে। একইভাবে প্রকৃত কোষে বৃত্তাকার ডিএনএ আছে তাও বলা যাবে না। আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। বৈশিষ্ট্য নাম্বার 1, নিউক্লিয়াস। আদিকোষ নাম্বার 1, নিউক্লিয়াস অগঠিত, অর্থাৎ এতে কোনো আবরণী ঝিল্লি, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওলাস থাকে না। ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড বলে। নিউক্লিয়াস যে অগঠিত তা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2013-2014 সালে এসেছিল। প্রকৃত কোষ। বৈশিষ্ট্য নাম্বার 1, নিউক্লিয়াস। প্রকৃত কোষ নাম্বার 1, নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ একটি ডাবল আবরণী ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওলাস অবস্থান করে। বৈশিষ্ট্য নাম্বার 2, ডিএনএ। আদিকোষ নাম্বার 2, ডিএনএ বৃত্তাকার একটি, এতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, তাই একে সত্যিকার ক্রোমোজোম বলা যায় না। প্রকৃত কোষ। ডিএনএ সূত্রাকার, একাধিক হিস্টোন প্রোটিনের সাথে মিলিতভাবে প্রকৃত ক্রোমোজোম হিসাবে অবস্থান করে। প্রকৃত ক্রোমোজোমের ব্যাপারটি ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2023-2024 সালে এসেছিল। এখানে একটি কথা লেখা আছে, সেই কথাটাই আমি আগে পড়েছি। সেটি হলো যে মাইটোকন্ড্রিয়াতে থাকে বৃত্তাকার ডিএনএ এবং 70S রাইবোজোম, এই কথাটাই আমি আগে পড়েছি। নাম্বার 3, আবরণী বেষ্টিত অঙ্গাণু। আদিকোষ। আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। প্রকৃত কোষের ক্ষেত্রে আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া ও অন্যান্য অঙ্গাণু। বৈশিষ্ট্য নাম্বার 4, রাইবোজোম। আদিকোষ। রাইবোজোম 70S, 50S + 30S। এখানে বলে রাখা ভালো, এস অর্থাৎ স্ভেদবার্গ ইউনিট। স্ভেদবার্গ বা ভেদবার্গ যাই বলো না কেন, ভেদবার্গ ইউনিট। এটি নিয়ে আমরা পরে আলোচনা করব।
রাইবোজোম প্রকৃত কোষে থাকে 80s, 60s প্লাস 40s। বৈশিষ্ট্য নাম্বার 5, সাইটোস্কেলেটন আদিকোষ। সাইটোস্কেলেটন থাকে না, প্রকৃত কোষ সাইটোস্কেলেটন থাকে। বৈশিষ্ট্য নাম্বার 6, RNA পলিমারেজ আদিকোষে 1 প্রকার, প্রকৃত কোষে 3 প্রকার। এগুলোকে আমরা টাইপ অনুযায়ী ভাগ করি, যেমন টাইপ আই, প্রথমে প্রকৃত কোষে আছে টাইপ 2, তারপর টাইপ 1, তারপর টাইপ 3। এটি একটু তোমাদেরকে জানিয়ে রাখি, দেখিয়েও রাখি, যাতে তোমরা পরে পড়তে সুবিধা হয়। এই যে এনজাইম এক প্রকার, তা হলো RNA পলিমারেজ 3, আর প্রকৃত কোষে 3 প্রকার, RNA পলিমারেজ 2, 1 এবং 3, এই অর্ডারে সাজানো। তো এটা তোমরা মনে রাখতে পারো চাইলে, পরে এটা তোমাদের কাজে আসবে। যেখানে ছিলাম আমরা, RNA পলিমারেজ 1 প্রকার, সেটি হলো RNA পলিমারেজ 3, আর RNA পলিমারেজ 3 প্রকার, সেটি হলো 2, 1 and 3। বৈশিষ্ট্য নম্বর 7, ওপেরন আদিকোষে ওপেরন থাকে, আর প্রকৃত কোষে ওপেরন থাকে না। আবার জিনের গঠনে বৈশিষ্ট্য নম্বর 8, জিন এর গঠনে আদিকোষে ইন্ট্রন্স নেই, আর প্রকৃত কোষে ইন্ট্রন্স আছে। বৈশিষ্ট্য নম্বর 9, কোষ বিভাজন আদিকোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর প্রকৃত কোষে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায়। বৈশিষ্ট্য নম্বর 10, শ্বসন মানে শ্বসন, তা আদিকোষে অবাধ শ্বসন ঘটে, আর প্রকৃত কোষে সবাধ শ্বসন ঘটে। বৈশিষ্ট্য নম্বর 11, ট্রান্সলেশন আদিকোষে ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয়, আর প্রকৃত কোষে ট্রান্সক্রিপশনের বেশ বিলম্বে শুরু হয়। কাজ: শিক্ষক শিক্ষার্থীদেরকে কমপক্ষে 2টি দলে ভাগ করে নেবেন। শিক্ষার্থীগণ আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য পাশাপাশি ছকে লিখবেন। 2 দলের তৈরিকৃত ছকের উপর ভিত্তি করে শেষ 10 মিনিটে শিক্ষক একটি চূড়ান্ত ছক তৈরি করে দিবেন। ছক তৈরিকালে কোষের নিউক্লিয়ার বৈশিষ্ট্য, রাইবোজোম, অন্যান্য অঙ্গাণু, DNA, কোষ বিভাজন ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। নাম্বার 3, প্রকৃত কোষী জীবদেহে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন এক হলেও এদের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে, যা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম। সেগুলোর উপর এখন বিস্তারিত জানা হবে। এই জন্য উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ দুটি আলাদা বৈশিষ্ট্যের কোষ। ক, উদ্ভিদ কোষ। কোষের বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে, যেটা আমি বলেছিলাম। পরিণত কোষের কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকে, যেটা আমি বলেছিলাম, ও সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট থাকে, এটিও আমি বলেছিলাম। পরিণত কোষের গঠন সাধারণত গোলাকার, ডিম্বাকার হয়ে থাকে,
আর সঞ্চিত খাদ্য শ্বেতসার স্টার্চ। সাধারণত সেন্ট্রোজোম থাকে না। নাম্বার খ, প্রাণীকোষ। এদের কোষে কোষ প্রাচীর থাকে না এবং কোষ গহ্বর অনুপস্থিত থাকলেও অতি ক্ষুদ্রাকৃতির। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। কোষে সেন্ট্রোজোম থাকে। সঞ্চিত খাদ্য চর্বি ও গ্লাইকোজেন। কোষে যে সেন্ট্রোজোম থাকে, অর্থাৎ প্রাণী কোষে যে সেন্ট্রোজোম থাকে, দ্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2023-2024 সালে এসেছিল। স্টেম সেলস। আমরা সবাই জানি একটিমাত্র জাইগোট কোষ অসংখ্যবার বিভাজিত হয়ে শেষ পর্যন্ত একটি বিশাল দেহের পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। ওই কোষ থেকে ভিন্ন ভিন্ন পথে হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, অন্ত্র, যকৃত ইত্যাদি অঙ্গ তৈরি হয়। জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে 19 শতকে নাম দেওয়া হয় স্টেম সেল। এর অর্থ হলো পূর্ণাঙ্গ দেহের সকল টিস্যু ওই ভ্রূণ কোষগুলো থেকেই সৃষ্টি হয়েছে। That is, all the tissues of the adult stem from the early embryo cell. স্টেম সেলের দুটি গুণের বা বৈশিষ্ট্যের কারণে গবেষকগণ ওই কোষ নিয়ে মাথা ঘামান। নাম্বার 1, বারবার অসংখ্যবার বিভাজিত হতে পারার ক্ষমতা। এর ফলে দেহের কোনো হারানো বা ক্ষতিগ্রস্ত কোষ পুনঃপ্রবর্তিত হতে পারে। নাম্বার 2, স্টেম কোষগুলি পুরোপুরি পার্থক্যমণ্ডিত ডিফারেন্সিয়েটেড নয়। এরা বিভিন্ন পথে পার্থক্যমণ্ডিত হয়ে বিভিন্ন প্রকার সেল টিস্যু তৈরি করতে পারে। তাই ভ্রূণের স্টেম সেল নতুন টিস্যু তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। হার্ট, কিডনি প্রভৃতি অঙ্গ তৈরি করে দেহে প্রতিস্থাপন করা যেতে পারে। ভবিষ্যতে মানুষের খাওয়ার জন্য মাংসপিণ্ড তৈরি করা যেতে পারে। এর জন্য গরু, ছাগল তথা পশু পালনের দরকার হবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্র ল্যাবরেটরি উৎপন্ন মুরগির মাংস বাজারজাতকরণের অনুমতি দিয়েছে। বোন ম্যারো, স্কিন, লিভার প্রভৃতি অঙ্গে কিছু স্টেম সেল থাকে, যার ফলে এদের রিজেনারেশন ও রিপেয়ার এর প্রচুর শক্তি ও সম্ভাবনা থাকে। তবে ব্রেইন, কিডনি, হার্ট এসব অঙ্গের স্টেম সেল খুব কমই রিপেয়ার করতে পারে। কোষ পরিমাপের বিভিন্ন একক। অধিকাংশ উদ্ভিদ কোষ খালি চোখে দেখা যায় না। এদের দেখার জন্য বিভিন্ন ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। সাধারণত কোষ এবং কোষের উপাংশগুলোর পরিমাপের জন্য যে এককটি ব্যবহার করা হয় তা হল মাইক্রোমিটার বা মাইক্রন এবং ন্যানোমিটার। মাইক্রোমিটার আর মাইক্রন একই জিনিস। নিম্নে কোষ পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন একক ও এদের ব্যবহার দেওয়া হলো। একক সেন্টিমিটার, সংকেত x1 সেন্টিমিটার, মান 0.4 ইঞ্চ। ব্যবহার খালি চোখে দেখা যায় যেমন ডিম এমন কোষ। একক মিলিমিটার, সংকেত 1 মিলিমিটার, মান 0.1 সেন্টিমিটার। ব্যবহার খালি চোখে দৃশ্যমান তবে অণুবীক্ষণ যন্ত্রে পরিষ্কারভাবে দেখা যায় এমন কোষ। একক মাইক্রোমিটার বা মাইক্রন, 1 মাইক্রোমিটার অথবা 1 মাইক্রন। জিনিসটা তার সংকেত মান হলো 0.001 মিলিমিটার। আলোক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় তেমন বেশিরভাগ কোষ ও উপাংশ সমূহ। একক ন্যানোমিটার, 1 ন্যানোমিটার, মান 0.001 মাইক্রোমিটার। ব্যবহার ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন কোষ উপাংশ সমূহ। একক অ্যাংস্ট্রম, সংকেত 1 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে আমরা এভাবে লিখি, প্রথমে এ লিখি, তবে এর উপর একটা গোল্লা দিই, এটি হলো অ্যাংস্ট্রম। তারপর এটির মান হলো 0.1 ন্যানোমিটার। ব্যবহার
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে এক্স-রে প্রক্রিয়ায় দেখা যায় এমন কোষ উপাংশসমূহ। কত ছোট পর্যন্ত দেখা যায়? খালি চোখে সর্বনিম্ন 100 মাইক্রোমিটার থেকে আরও বড়। আলোক বীক্ষণের সর্বনিম্ন 0.2 মাইক্রোমিটার থেকে সর্বোচ্চ 40 মাইক্রোমিটার, বর্ধিতকরণের সর্বোচ্চ 2000 গুণ। ইলেকট্রন অণুবীক্ষণে সর্বনিম্ন 0.5 ন্যানোমিটার থেকে সর্বোচ্চ 20 ন্যানোমিটার, বর্ধিতকরণ 5 লক্ষ গুণ। ইলেকট্রন অণুবীক্ষণে খাটো তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রনের বিম ব্যবহৃত হয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক খাটো বলে অনেক ক্ষুদ্র বস্তুও দৃশ্যমান হয়। কোষের আয়তন। কোষের কোনো সুনির্দিষ্ট আয়তন নেই, অধিকাংশ কোষই আণুবীক্ষণিক। সবচেয়ে ছোট কোষ হল মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। কোষের ব্যাস মাত্র 0.1 মাইক্রোমিটার, যার অপর নাম PPLO, প্লুরোনিউমোনিয়া লাইক অর্গ্যানিজম। এবং বড় কোষ হল উট পাখির ডিম, 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হল একটা অ্যাসিডাবুলেরিয়া নামক শৈবাল, যার দৈর্ঘ্য 5 to 10 সেন্টিমিটার। বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি বোহমেরিয়া নিভিয়া নামক গাছের তন্তু কোষ, যার দৈর্ঘ্য প্রায় 55 সেন্টিমিটার। মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হল মোটর নিউরন, যা প্রায় 1.37 মিটার লম্বা এবং স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। দেহের একটি সাধারণ কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার এবং ওজন 1 ন্যানোগ্রাম। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হল অণুচক্রিকা। এখানে নিউরন কথাটি ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2024 to 2025 এসেছিল।